স্বাগত ত্রিপুরা নিউজের পর্দায় আমি আপনাদের সাথে আছি রাজেশ। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো প্রথমত আমরা আমাদের স্টুডিওতে আজকে যে অতিথিগুলো আছে অতিথিগুলোদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের প্রথম আছে বিধায়ক রঞ্জিত দেববর্মা। নমস্কার স্যার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজের পর্দায়। আর দ্বিতীয় জন আছে আমাদের বিশিষ্ট আইনজীবী রঘুনাথ মুখার্জি স্যার। আর তৃতীয় জন আছে আমাদের প্রদেশ বিজেপির জিএস বিপিন দেববর্মা স্যার। সবাইকে স্বাগত আপনাদের। শুনতে পাচ্ছেন আপনারা? সবাইকে স্বাগত। হ্যাঁ, প্রথমত স্যার আপনাদের আমি একটা ভিডিও দেখাবো বা অডিও বলতে পারেন, অডিওটা একটু শুনবেন সবাই। আমি পিসিআর কে বলবো একটু অডিওটা শোনাতে। Hello. Brother Anjanelu from Hyderabad. You know Hindi? Tell me bro. Actually, बोलो। जो त्रिपुरा का लोग है ना हैदराबाद में, उनका जो भी प्रोग्राम जो भी है मैं देखता हूँ एक्चुअली लास्ट 3 ईयर से। अभी आपका किंग आ रहा है ना इधर हैदराबाद में, मैं सुना 13 तारीख को, 13 को। जी। आप एग्जाम्पल देखिए भैया, आप रहता बेंगलुरु में, हम रहता हैदराबाद में। आपका नाम क्या बोला? आंजनेयलु। आई एम नॉट त्रिपुरा बट आई एम रेस्पॉन्सिबल फॉर त्रिपुरा इन हैदराबाद। ओके। अभी तक जो भी प्रोग्राम्स है पूरा राजभवन तरफ से, जो भी तेलंगाना में, मैं उन लोगों को सपोर्ट करता हूँ, मैं उन लोगों को एवरीथिंग मदद करता हूँ। आई एम लुकिंग ऑल नॉर्थ ईस्टर्न प्रोग्राम्स इन हैदराबाद, from Rajbhavan side, from Rajbhavan side and from BJP side. I am the NGO, but I am not involving this program. But I am आपका सारा किंग है, all or welcoming. That is the all Tripura's person's hero. I am one small request. We are in Hyderabad. Our people will come to Bangalore. They will organize in program without information, without figure in Hyderabad. You not success in Hyderabad. Your Rajbhavan is forcing to conduct the same day big program. I don't mind if Rajbhavan is conducting. No. You one thing you don't know. Already Rajbhavan also planning to conduct a big Northeast event in Hyderabad. To conduct a big Northeast festival in Hyderabad, cultural festival in Hyderabad, the 13th December. Same time, same day. Okay. I am the in charge for Rajbhavan, all Northeastern programs. I am the coordinator Northeast. Okay. I'm sorry, I missed your name. Anjanelu. I informed to Rajbhavan. 13th December, your king is coming from Tripura. It's not possible. I told them. In charge for Rajbhavan, all Northeastern programs. I am the coordinator Northeast. Okay. I'm sorry, I missed your name. Anjanelu. I informed Rajbhavan. 13th December, your king is coming from Tripura. It's not possible. I told them. আমরা শুনতে পেলাম কি বলেছেন তেলেঙ্গানার রাজভবন থেকে ফোন করে। প্রথমত আমরা বিপিন বাবুর কাছে যাব। বিপিন বাবু, আপনি শুনতে পেরেছেন কি বলেছে? বিপিন বাবু শুনতে পেয়েছি যে সকাল থেকেই এরা, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায়, সেটা অলরেডি অনেকে এই বিষয়ে সবাই যার যার মতামত দিচ্ছেন। তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ওইখানে কি হয়েছে এটা তো আমার জানা নেই। খোঁজ খবর নেওয়ার পরেই হয়তো বা কইতে পারবো প্র্যাকটিক্যালি আদৌ কি রাজভবন মানে রাজ্যপালের হাউস থেকে কওয়া হয়েছে কিনা। তো গভর্নরের নাম দেওয়া যদি কেউই ফোন করে এটাই সত্য হবে তাও না, সত্যতা আগে জানতে হবে, তারপরে আমরা বলতে পারি। আপনারা তো শরীফ দল হয়ে আপনাদের এই যে
এই ছোটখাটো ম্যাটারগুলা এগুলা কি পাবলিক কি অ্যানালাইজ করবে, আপনারা কি বলুন? এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না, রাজ্যপাল যিনি থাকেন টোটালি রাজনীতির ঊর্ধ্বে থাকেন, উনি সর্বোপরি রাজ্যের, উনি সবার জন্যই থাকেন, সেখানে শরিক দলের কোনো বিষয় নাই। তার আমি বিধায়ক রঞ্জিত দেববর্মার কাছে যাব। স্যার, আপনি কিছু বলবেন এই বিষয় নিয়ে? হ্যাঁ হ্যাঁ, বিধায়ক রঞ্জিত দেববর্মা স্যার, শুনতে পাচ্ছেন? আওয়াজ। বিধায়ক রঞ্জিত দেববর্মা স্যার, কিছু বলুন। হ্যালো, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া আছে স্যার? কোনটা বিপিন বাবু বলেছেন, শুনতে পাচ্ছি না আপনার ভয়েসটা। আপনার কাছে আসছি আমি তাহলে রঘুনাথ বাবুর কাছে যাব। রঘুনাথ দা বলুন আপনার কি মতামত আছে এ নিয়ে। শরীফ দল, ওরা বিজেপি আর আইপিএফটি ত্রিপুরাতে শরীফ দল হওয়ার পরেও যে এই রসারেসি ক্যাশাকেশিটা আছে তা নিয়ে আপনার কি বক্তব্য? রঘুদা শুনতে পাচ্ছেন? প্রশ্নটা কি আমাকে করা হলো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে করা হচ্ছে। দেখুন, শরিক দলের সাথে আপনার যে ভিডিও ক্লিপিংসটা বা অডিও ক্লিপিংসটা শুনলাম, এটা তো আগে একটু সত্যতা যাচাই আরেকটা করতে হবে। ভিডিও আছে, আমরা ওটাও দেখাবো আপনাদের। রাজভবন থেকে কেউ রাজভবনের পক্ষ হয়ে কথা বলবে, তো যদি নর্থ ইস্ট ফেস্টিভ্যাল ডিসেম্বর মাসে হয়ে থাকে 10 তারিখ, যেটা শুনলাম ভিডিও অডিও ক্লিপিংসে, তাহলে তো নর্থ ইস্ট প্রোগ্রাম হলে তো ত্রিপুরা যারা রিপ্রেজেন্টেশন করবে বা ত্রিপুরা থেকে যারা যাবে অন বিহাফ অফ ত্রিপুরা গভর্নমেন্ট যাবে, এবং ওইটা তো হলে অন বিহাফ অফ তেলেঙ্গানা গভর্নমেন্ট বা তেলেঙ্গানা গভর্নমেন্টের পক্ষের ওখানে যিনি মাননীয় রাজ্যপাল আছেন ওনার অফিস থেকে অফিসিয়ালি কমিউনিকেট করা হবে। তো এটা এরকম অডিও কথাবার্তার এটা কতটুকু সত্যতা আছে আমি জানি না, এটা নিয়ে তো আমার একটু সংশয় আছে। আসলে দেখতে হবে যে অডিওতে কথা কনভারসেশন হচ্ছে বিটুইন দ্য পার্টিজ, এটা সত্যতা ওটা কতটুকু আছে। বিধায়ক রঞ্জিত দেববর্মা স্যার, এখন শুনতে পাচ্ছেন আপনি? যদি শুনতে পেলে একটু কথা বলুন। এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার বলুন, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? একটা অনুষ্ঠান স্প্রিং ফেস্টিভ্যাল, অ্যাডভান্স স্প্রিং ফেস্টিভ্যাল, ওইখানে যিনি ফোন করছেন, যিনি মাননীয় রাজ্যপালের উপদেষ্টা, প্রোগ্রাম উপদেষ্টা বলে ফোন করছেন, তিনি কি ওই মাননীয় রাজ্যপালের প্রকৃত উপদেষ্টা কিনা? যদি উপদেষ্টা হয়ে না থাকে, এখন পর্যন্ত ওনার নাম নিয়ে যিনি ফোন করছেন ওনার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে না কেন? কেন করা হচ্ছে না? ওই লোকটাকে আইডেন্টিফাই করা হচ্ছে না কেন? এবং এটা পুলিশকে কেন ওরা জানানো হচ্ছে না? এখন কেন রাজ্যপালের তরফ থেকে বা ওনার অফিস থেকে কেন এখন পর্যন্ত এই ব্যাপারে তদন্ত করে দেখা হয়নি? এটা সামাজিক সংগঠন, এটাকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা সরকারি কোনো পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠান হতে যাচ্ছে না। এটা সম্পূর্ণ সামাজিক অনুষ্ঠান। সেখানে মহারাজা যাবেন স্প্রিং অ্যাডভান্স করার জন্য। এটা সামাজিক অনুষ্ঠান, সরকারের অনুষ্ঠান না, এটাকে বাধা দেওয়ার কোনোভাবে করতে পারে না এটা। না, আরেকটি অডিও আছে স্যার, আমি পিসিআর কে বলবো আরেকটি অডিও যেটা আছে, এটা আজকে সকালে আরেকটি ফোন করা হয়েছে রাজভবন থেকে। গতকাল তো সারাদিন চলেছে এটা নিয়ে সিন, আজকে আবার আরেকটি অডিও কল করা হয়েছে, সেম ব্যক্তি সেম পারসনকে ফোন করেছেন দীনেশ বাবুকে। আমি আপনাদের শোনাবো, ওটা নিয়ে একটু পিসিআর কে বলবো এটা একটু শোনাতে আমাদের দর্শক বিন্দুদের। समझा नहीं, सॉरी आई वाज बिजी समवेयर। कौन कॉल किया त्रिपुरा से आपको? त्रिपुरा से वो कोई तो फोन किया है, एमएलए फोन किया था बीजेपी वाला। ओके, हम भी चलो ओके, आप भी बात किया बोल के सुना। आप बात नहीं किया विजय से कल रात में? बात किया, आज सुबह भी बात किया मैंने। हाँ वही बोला था मुझे। तो हम प्लान कर रहे हैं, अपोलो हॉस्पिटल का गेस्ट हाउस प्लान कर रहे हैं। अपोलो हॉस्पिटल है ना, ऊपर अपोलो ग्रुप है ना इंडिया में बड़ा वाला, वो गेस्ट हाउस प्लान कर रहा है। उसको हमने अपने लिए खुद देख लेगा। अगर आपको करना हो तो शायद आप एमएलए लोगों के लिए कर सकता है। नहीं, एमएलए की क्यों करते, छोटा लोग करते क्या हम करते? एमएलए की क्यों करते, छोटा लोग करते क्या हम करते? महाराज को करते जो अपोलो। ऐसा तो नहीं बोल सकते ना। नहीं, अपोलो हॉस्पिटल का गेस्ट हाउस जो एमएलए के लिए तो चमचा लोग नहीं रहता। गवर्नर सर रहता, बड़ा आदमी है। एमएलए कैसे छोटा हो गया? एमएलए क्या है जी? एमएलए 50,000 का एमएलए उधर, हमारा तो 8 लाख 10 लाख का एमएलए। एमएलए 50,000 का एमएलए उधर, हमारा तो 8 लाख 10 लाख का एमएलए।
हमारा कारपोरेटर का 1 लाख बताया। महाराज खुद देख लेगा। ओके, आपको टेंशन लेने की जरूरत नहीं है। बाकी अगर जो भी होगा, कुछ भी चाहिए रहेंगे तो मैं आपको बता दूंगा। আমরা এবার চলে যাব রঘুনাথ দার কাছে। রঘুনাথ দা শুনতে পেয়েছেন কি বলেছে? 50,000 টাকা বিধায়ক বলেছে, ত্রিপুরার বিজেপির বিধায়ককে 50,000 টাকার বিধায়ক বলছেন, তা নিয়ে কি বলবেন রঘুদা? আপনি কিছু বলুন। বিধায়ক তো মানুষ, জনপ্রতিনিধি হিসেবে মানুষের দ্বারা নির্বাচিত হয়। তার জন্য কি 50,000 টাকার বিধায়ক বলবেন? লোক থাকতে পারে কিনা আমি জানি না। আমরা দেখেছি অতীতে হর্স ট্রেডিং যেটাকে বলে, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকার জন্য বিধায়ককে কেনা বেচা করে বা করছে, কিন্তু একজন বিধায়কের মূল্য 50,000 না 50 লক্ষ না 10 লক্ষ হবে, এটা তো একজন ব্যক্তি বিশেষ ঠিক করতে পারেন না। কারণ মানুষের ভোটে উনি নির্বাচিত হয়ে মানুষকে রিপ্রেজেন্ট করছেন বিধানসভাতে, এবং রাজ্যে উনি যখন রাজ্যের বাইরে কোনো একটা অনুষ্ঠানে যাবেন, যে বিধায়ক হতে পারে হতে পারে, উনি রাজ্যকে রিপ্রেজেন্ট করবেন। আমি মনে করি না যদি অডিওটা সত্যতা থাকে, তাহলে এটা আমি মনে করি আমাদের রাজ্যে যে 7জন বিধায়ক হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, এবং যারা ওনাদেরকে নির্বাচিত করেছি, রঞ্জিত বাবু বিধায়ক আছেন, তাহলে আমি বলবো যিনি এই কথাটা বলছেন উনি এই রাজ্যের 40 লক্ষ মানুষকে অপমান করেছেন। এটা শুধু বিধায়ক না, আমাদের রাজ্যের আপামর জনসাধারণের, ইন রেসপেক্ট অফ অল রিলিজন, অল কাস্ট, সবাইকে এটা নিয়ে অপমান করেছেন যিনি বলেছেন। এবং ওনার ত্রিপুরা সম্পর্কে বা ত্রিপুরার মানুষ সম্পর্কে মানসিকতা, সেটার প্রমাণ উনি ওনার কথাবার্তাতে দিয়েছেন। যদি ভিডিওটা রিয়েল হয়ে থাকে, সত্যি হ্যাঁ রঘুদা শুনতে পাচ্ছেন? বললাম তো, আমার প্রতিক্রিয়া দিলাম, বললাম তো। হ্যাঁ, আমি এখন রঞ্জিত দেববর্মা স্যারের কাছে যাব। স্যার শুনতে পাচ্ছেন? আপনি বলুন স্যার, 50,000 টাকার বিধায়ক বলেছে। স্যার শুনতে পাচ্ছেন? আমাকে? হ্যাঁ স্যার বলুন, আপনার টান এসছে, বলুন। 50,000 টাকার বিধায়ক বলেছে আমাদের ত্রিপুরার বিধায়কদেরকে, বা আমাদের জনসাধারণকে, যে রঘুদা বলেছেন যে জনসাধারণকে অপমান করা হয়েছে, এটা তাই ভেবে নেওয়া যায়, বা এটাই তো সত্যতা, তা নিয়ে তো আর কিছু বলার নেই। আপনি কি বলবেন? আমার কথা হচ্ছে 50,000 টাকা না 50 কোটি না আরো ইয়ে না, উনি বলার যে লোকটা, উনাকে ফার্স্টে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। উনি কে, উনি কার পক্ষে হয়ে কথা বলছেন, ওনাকে আইডেন্টিফাই করা হোক। উনি যদি রাজ্যপালের কোনো উপদেষ্টা না হয়, প্রোগ্রাম উপদেষ্টা না হয়, তার বিরুদ্ধে আমার প্রথম কথা হচ্ছে ওনার এগেনস্টে এফআইআর করা এবং তা তদন্ত করে দেখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া। মাননীয় রাজ্যপাল তিনি ওনার নামে এই সমস্ত যারা কথা বলছেন, তারা কি ওনার কাছ থেকে অনুমতি পেয়ে বলছেন কিনা সেটা তদন্ত করে দেখা হোক। উনি ত্রিপুরার মানুষকে অপমান করছেন এবং অনেক কিছু 50,000 টাকার মূল্যে তুলে ধরেছেন। এই ব্যাপারে আমি বলবো মাননীয় রাজ্যপাল এই বিষয়ে দ্রুত তদন্ত করে কঠোর শাস্তি ব্যবস্থা করা হোক। এটা অপমান করা হয়েছে ত্রিপুরা রাজ্যের জনগণকে, সমগ্র জনগণকে এটা একদম অপমান করা হয়েছে। এটা আমি মনে করি এটা দ্রুত এর ব্যবস্থা নেওয়ার দরকার। আমি বিপিন বাবুর কাছে আসবো। বিপিন বাবু, যদি এরকম কিছু হয়ে থাকে আপনাদের, দেখুন যতই বলুন না কেন, উনি যিনি আপনাদের গভর্নর আছেন জিষ্ণু দেববর্মা জি, উনি বিজেপি পার্টি থেকে বিলং করেন। উনি ভালোভাবেই জানেন বিজেপি ত্রিপুরা প্রদেশের কিভাবে কাজ হয়, কিভাবে না হয়, বা কিভাবে অ্যালায়েন্স হয়েছে, সব কিছু ওনার কাছে তথ্য আছে। তারপরেও যদি গত 2 দিন ধরে এই যে প্রক্রিয়াটা বা এই যে ভাইরাল হয়ে গেছে, মিলিয়ন এন্ড মিলিয়ন লোক দেখেছে, তারপর যদি ওনারই যদি কেউ না হতো, তাহলে এখনো পর্যন্ত রাজভবন থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তা নিয়ে কি বলবেন বিপিন বাবু আপনি?
না দেখুন, বিষয়টা সত্যতা যাচাই না করে এরা বিষয়ে প্রতিক্রিয়া, আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। কারণ আমরা যদি এরকম হয়ে থাকে, অবশ্যই এটা ত্রিপুরা রাজ্যকে যে বিধায়কদের বা আমাদের জনপ্রতিনিধিদের যদি এরকম ভাবে পয়সা দিয়ে যদি তুলনা করে থাকে, তাহলে নিশ্চয়ই এটা এই বিষয় নিয়ে আমরাও মাননীয় মহামান্য রাজ্যপালের সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো যদি এরকম যদি হয়ে থাকে। তো কেউ যদি রাজ্যপালের নাম করে এরকম ভাবে কোয়া এবং ফোনের বার্তালাপ, এটা নিশ্চয়ই এখানে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, সেটাও আমরা দেখতে হবে। তো এখানে কোনো অ্যালায়েন্সের বিষয় না, কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না, টোটালিটি সামাজিক বিষয়। তো সেটাকে রাজনীতির সঙ্গে না জড়ে সামাজিক দৃষ্টিতে রাখাই ভালো আমার মনে হয়। আরেকটি বিষয় জানতে চাইবো বিপিন বাবু, যেহেতু আপনারা দুনো পক্ষই, বিজেপি বলুন, আইপিএফটি বলুন, বা তিপ্রামুথা বলুন, বা কংগ্রেস বলুন, বা সিপিএম বলুন, এখন কিন্তু সবাই পাহাড়েই পড়ে আছেন, বা পাহাড়ের দিকে সবার নজর। আপনাদের যে অ্যালায়েন্স পার্টি, আপনাদের কি টিটিএডিসি ইলেকশনে আপনার কি অ্যালায়েন্স করার কোনো আছে, কোনো আমরা সম্ভাবনা দেখতে পারি? তা নিয়ে বিপিন বাবু অ্যালায়েন্সের বিষয়, সেটা আমাদের দিল্লি হাই লেভেল হাই কমান্ড আছে আমাদের, ওনারা দেখবেন। আমরা পার্টির কাজ করছি এবং সংগঠনকে মজবুত করার জন্য, গ্রাউন্ড লেভেলে কার্যকর্তাদেরকে শক্তিশালী করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা অবশ্যই পার্টির এজ এ সৈনিক হিসেবে, কার্যকর্তা হিসেবে আমরা কাজ করে যাব। তো অ্যালায়েন্স হবে কিনা সেটা আমাদের দিল্লি, আমাদের হোম মিনিস্টার আছেন, নাড্ডাজি আছেন, ওনারা দেখবেন এই বিষয়গুলো। না, একটা জিনিস দেখতে পাই আমরা, ডাবল ইঞ্জিনের সরকার বলছেন, আপনারা ট্রিপল ইঞ্জিনের সরকার চালাচ্ছেন। তারপরে আমাদের জল জীবন মিশন বয়ে যাচ্ছে, গ্রামে কোটি কোটি টাকা বন্যার মতো বয়ে যাচ্ছে। তারপরও দেখলাম আমরা পাহাড়ে এখনো পাহাড়িদের ঘরে জল নেই, রাস্তা নেই, একটা সংস্কার নেই। কিছুদিন পূর্বে আমরা গন্ডাছড়াতেও দেখতে পেয়েছি যে রাস্তা হয়েছে একদম ছালকার মতো, কলার ছোকলার মতো বলে ছুলে নিচ্ছে। তা নিয়ে কি বলবেন? আপনার আওয়াজটা ঠিকভাবে আসছে না, আরেকবার যদি প্লিজ রিপিট করেন। আমি বলতে চাইছি যে আপনারা বলছেন যে জল জীবন মিশনের কথাটা বলছি আপনাকে, যে আপনারা বলছেন ডাবল ইঞ্জিনের সরকার আপনার যে চলছে, ডাবল ইঞ্জিনের সরকারটা, আমাদের যে প্রসঙ্গটা আছে, দুটো প্রসঙ্গ ছিল আজকে। প্রথম প্রসঙ্গ ছিল আপনার এই যে ভাইরাল হওয়া যে গভর্নর হাউস থেকে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে হায়দ্রাবাদ যে প্রোগ্রামটা নিয়ে যে এই যে ভাইরাল হয়েছে অডিওটা, তা নিয়ে। কিন্তু আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আপনারা যে টিটিএডিসির অ্যালায়েন্সটা নিয়ে, আপনারা কি টিটিএডিসির অ্যালায়েন্স তো করবেন না করবেন না, ওটা তো পরের বিষয়, কিন্তু বিগত 5 বছর ধরে আপনারা তো ডাবল ইঞ্জিনের সরকার চালাচ্ছেন, ট্রিপল ইঞ্জিনও বলতে পারেন। ত্রিপুরামুথার সঙ্গে যখন জুট হয়েছে আপনাদের, ট্রিপল ইঞ্জিনের সরকারই তো বলা যায়। তারপরেও আমাদের জল জীবন মিশনে এত কোটি কোটি টাকা আমরা আরটিআই করে জানতে পারি যে কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু এখনো পাহাড়ে জল নেই, রাস্তা নেই, আর হাজার হাজার কোটি টাকার গল্প শুনছি আমরা ত্রিপুরাবাসী। তা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, জল জীবন মিশনের যে বিষয়টা, আমাদের ত্রিপুরার মধ্যে বিশেষ করে পাহাড় অঞ্চলে সবসময় একটু ড্রাই সিজন থাকে এবং জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক ঘরে যে জল কানেকশন বা হারগার নল যেটা দেওয়ার বিষয়টা, রাজ্য সরকার প্রত্যেকটা প্রায় আমার মনে হয় 80% অলরেডি কভারেজ। বিশেষ করে যেখানে আমাদের একদম প্রত্যন্ত এলাকা, একদম পাহাড় থেকে পাহাড় ভিতর, সেখানে হয়তোবা কিছু একটা সমস্যা জল কানেকশন পাওয়ার জন্য, তার জন্য রাজ্য সরকার বরাবর চেষ্টা করে যাচ্ছে। সেটাও আগামী দিনে অবশ্যই রাজ্য সরকার দায়িত্ব নিয়ে এই যে 100% যাতে কভারেজ হয় সেটাও রাজ্য সরকার করবে। তো এখন এই ডিসির মধ্যে আমরা প্রথমেই বলে দিই, আমরা রাজ্যে অ্যালায়েন্সে আছি, আমরা এই ডিসিতে কোনো অ্যালায়েন্স নেই। আমরা রাজ্য সরকারের আমরা শরিক দল, রাজ্য সরকারেই থাকবো। আগামী দিনে এই ডিসিতে আমাদের কি হবে না হবে সেটা আমাদের হাই লেভেল, আমাদের হাই কমান্ডার তারা চিন্তাধারা করবে। আমরা আগামী দিনে কি অ্যালায়েন্সে থাকবো না কি আলাদাভাবে থাকবো, এটা মানে ইলেকশন ঘোষণা হওয়ার পরে সেই বিষয়গুলা আমরা হয়তো বলতে পারবো। বিজেপি ত্রিপুরামুথাকে ফান্ড দিচ্ছে না বিপিন বাবু, বিজেপি ত্রিপুরামুথাকে ফান্ড দিচ্ছে না, এডিসি দখল করতে পারেনি বলে খেলছে, এমন একটা এলিগেশন আপনাদের উপর আছে। তা নিয়ে কি বলবেন? এডিসি কে ফান্ড দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এটা তো রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের রিপোর্টটা দেখলেই হয়তো বা আপনারাও বলতে পারবেন।
কত টাকা এই অবধি গিয়েছে, কত টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে, কত টাকা পেন্ডিং আছে, সবটাই ফাইন্যান্স ডিপার্টমেন্টের রিপোর্টে আমরা দিতে পারি। না, বিগত কিছুদিন পূর্বে কোর্টের রায় এসছে একটা, আমি যেটা একটু রঘুনাথ বাবুর কাছে যাব এখন। রঘুদা, আপনি জানেন যে কিছুদিন পূর্বে একটা রায় দেওয়া হয়েছিল কোর্ট থেকে যে পেনশনগুলো মিটিয়ে দেওয়ার জন্য উইথ ইন্টারেস্ট 60% বোধহয় ছিল ওখানে। একটু বলবেন রঘুদা এর সম্পর্কে, যে এই যে পাইনি এখনো কিন্তু 1 টাকাও পাইনি পেনশনাররা টাকা। আর টিটিএডিসিতে যারা বসে আছে, আমি রঘুদার জন্য প্রশ্নটা করছি, টিটিএডিসিতে যারা বসে আছেন, ক্ষমতায় যারা বসে আছেন, ওরা বলছেন ওদের কাছে ফান্ড নেই, স্টেট গভর্নমেন্ট ওদেরকে ফান্ড দিচ্ছেন না। কিন্তু অন্যদিকে যারা সারা জীবন লাগিয়ে দিয়েছেন, যে কর্মচারীরা সারা জীবন লাগিয়ে সেবা করেছেন টিটিএডিসির, তারা এখন বিতাড়িত। তা নিয়ে কি বলবেন রঘুদা? এটা তো আমি গত একটা আলোচনাতে আরেকটা চ্যানেলে বলেছিলাম। টিটিএডিসির জন্য আমরা তো দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন কত টাকা টিটিএডিসির জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে। এখন টিটিএডিসিতে যারা ক্ষমতায় রয়েছেন, রঞ্জিত বাবুদের পার্টি, তীব্রামথা পার্টি, আমরা তো পেশাগত কারণে রাজ্যের বিভিন্ন জায়গাতে ঘুরি, ধর্মনগর থেকে সাবরুমে, কৈলাসের সব জায়গাতে যাই। তো আসা যাওয়ার পথে বা বিভিন্ন মানুষের সাথে কথা বলে যা বুঝছি, যে প্রতিশ্রুতি দিয়ে তীব্রামথা এডিসি দখল করেছিলেন, মানুষের সাধারণ যে নিডস গুলি, বেসিক নিডস গুলি ছিল, রিকোয়ারমেন্ট গুলো যেগুলি, যেমন বাসস্থান, খাদ্য বা পানীয় জল, স্বাস্থ্য। তো মানে পাহাড়ে গেলে বা পাহাড় দিয়ে যাওয়ার সময় মানুষের সাথে কথা বললে বোঝা যায় যে এডিসির টাকা, ওই যে কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন কত টাকা দিয়েছেন, সম্ভবত ফিগারটা অ্যাপ্রক্স 6,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? 1, 2 নম্বর হলো কয়েকদিন আগে আমাদের মাননীয় উচ্চ আদালতে হাইকোর্ট একটা রায় দিয়েছেন যে গত কয়েক মাস ধরে এডিসির যারা পেনশন হোল্ডার আছেন ওনারা পেনশন পাচ্ছেন না, ওনাদের ফুল পেনশন উইথ 7% ইন্টারেস্টে দিতে হবে। এই এত টাকা মানে পেনশন করার পর রাজ্য সরকার বরাদ্দ করার পর আমি আমাদের মাননীয় বিধায়ক আছেন রঞ্জিত দা, উনি তীব্রামথের একজন লিডার, আমি জানতে চাই মানে এই 5 বছর যে ওনারা কাজ করলেন এডিসিতে পাহাড়ের জন্য, মানে কি কি ডেভেলপমেন্ট সাধারণ জনজাতিদের জন্য করেছে। রঞ্জিত বাবু, রঘুদা যে বলেছেন তার একটু জবাব দিন আপনি। রঘুদা যে কথাটা বলেছেন, আপনি কি কি কাজ করেছেন আপনারা, বা এটা দিয়ে তো এটা জনমনে একটা বড় প্রশ্ন, এডিসির পেনশন দিতে পারছেন না আপনারা, এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। শুনুন, এডিসির হাতে কি ক্ষমতা আছে এটা সবাই জানে। এডিসির হাতে কি ক্ষমতা আছে এটা সবাই জানে। এডিসির কাউন্সিল থেকে, বামফ্রন্ট আমল থেকে 36টা বিল এখন রাজ্য সরকারের কাছে এটা ফাইল বন্দি হয়ে আছে, সেটা তো অনুমোদন দেওয়া হচ্ছে না। যেমন ল্যান্ড রাইটস, সেটা এটা সিপিএম এর সময় দেওয়া হয়েছিল, পরবর্তী সময় 2022-এও এটা ল্যান্ড রাইটসের এটা দেওয়া হয়েছে, এটা তো আজ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। আর ডেভেলপমেন্টের কথা বলতে গেলে আমি বলবো যে ওইখানে যে ডেভেলপমেন্টের সমস্ত কাজ তো ব্লকের মাধ্যমে হচ্ছে, এডিসির মাধ্যমে কি হচ্ছে? ওইখানে আপনি জল জীবন মিশন বলেন, পিডব্লিউডির কাজ বলেন, ইলেকট্রিফিকেশনের কাজ বলেন, রেশনের বলেন, সবকিছু কাজ তো লাইন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে করেছে। এডিসি কি করছে? সেখানে একটা রেগার কাজ দিতে পারে না, সেই রেগার কাজ তো ব্লকের মাধ্যমে হচ্ছে, এডিসির মাধ্যমে হচ্ছে না। তো এডিসির মাধ্যমে তো আর রেগার কাজ হচ্ছে না। আপনার জল জীবন মিশন কে করছে? এটা স্টেট গভর্নমেন্ট করছে, সব তো স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট গুলি করছে, তো এটা তো এডিসি করেনি। রাস্তা কিছু আপনারা বলছেন যে এখানে খাদ্য, বাসস্থান কারা দিচ্ছে? ওটা তো আপনার সিলেকশন হয়ে এই থ্রু ব্লকের মাধ্যমে তো ইমপ্লিমেন্ট হচ্ছে, এখানে এডিসি কোনো ভূমিকা নাই। আর আপনারা পেনশনের কথা বলছেন, পেনশন তো আমরা কিছুটা দিয়েছি। রাজ্য সরকারের যাগুলি পেনশন দিয়েছে এটা তো আমরা রাজ্য সরকারের কাছে যখন 6 মাসের আগে তাদেরকে, যারা ডেপুটেশনের কর্মচারী আছে তাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি, এজ পার রুল যেটা আছে গাইডলাইনে এটা পাঠিয়ে দেওয়া হয়। আর যারা এডিসি রিক্রুটেড যারা কর্মচারী আছে তাদের তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে তাদেরকে দিয়ে যাচ্ছি, কারণ স্টেট গভর্নমেন্ট আমাদেরকে টাকা দিচ্ছে না, এটা তো আমরা সত্যি কথা বলে যাচ্ছি। কিন্তু কোন সময় আমরা দেখলাম, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলছে কোন সময় আমরা 1400 কোটি টাকা নিয়ে এলাকায়, তিপ্রাসা এলাকায় ডেভেলপমেন্ট আমরা করতে যাচ্ছি,
কোন সময় মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বললেন 8,000 কত কোটি টাকা আমাদের এডিসি হাতে দিয়েছেন, কিন্তু এটা ক্লারিফিকেশনটা কোথায়? 8,000 কত কোটি টাকা ওনারা দিয়েছেন, এটা তো একটা ওনার তো ডকুমেন্টস লাগবে, এটা তো জানতে হবে এডিসিতে কোন খাতে উনি এত টাকা করেছে। এডিসির ম্যাক্সিমাম সমস্ত ট্রাইবেল এলাকার প্ল্যান নন প্ল্যানের সমস্ত টাকায় তো রাজ্য সরকার খরচ করছে। এডিসি তো বাজেটের টাকা, কর্মচারী টাকার বেতন দিতেই তো শেষ হয়ে যাচ্ছে। ডেভেলপমেন্টের কথা থাকে, আপনার পিডব্লিউডির কথা বলি, আমরা বছরে 5 কোটি টাকা পাই। 5 কোটি টাকা আপনি কয় কিলোমিটার রাস্তা পিচ ঢালাই করতে পারবো আপনি বলেন? মেটালিং কার্পেটিং করতে পারবো আপনারা বলেন? উদ্দে আপনার আপনার 5 কিলোমিটার করতে গেলে তো অনেক টাকা লাগে। তাহলে ডেভেলপমেন্টটা কার হাতে আছে? রাজ্য সরকারের হাতে, এডিসির হাতে কোনো ক্ষমতা নাই। সেই জন্য তো আমরা বলছি এডিসির হাতে ক্ষমতা দেওয়ার জন্য। আজকে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে ক্ষমতা দেওয়ার কথা। আজকে আমার ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছি, ওনারা কি বলেছিল, কি প্রতিশ্রুতি দিয়েছিল, কি করেছে, জনগণ কি পেয়েছে কিনা। রাজ্য সরকারের হাতে এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত ক্ষমতা, এডিসির হাতে কি ক্ষমতা আছে? আমরা তো এডিসির হাতে ক্ষমতা দেওয়ার জন্য তো আমরা তো ত্রিপাক্ষিক একট চুক্তি করেছি। ত্রিপাক্ষিক একটটা এখন পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। কারা করছে না? আমরা তো চাচ্ছি করার জন্য, কিন্তু কারা করছে না? আজকে এডিসিতে ভিলেজ কাউন্সিলে ইলেকশন হচ্ছে না, কারা করছে না? আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, তারপরে সেখানে সুপ্রিম কোর্টেও সেখানে এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা ডিফার হচ্ছে যে হিয়ারিংটা। কেন রাজ্য সরকার কেন বিরোধিতা করছে সেখানে করার জন্য? কেন বই পাচ্ছে? আমার কথা হইলো, যদি এটা গণতন্ত্র যদি সরকার পরিচালিত হয়, তাহলে গণতান্ত্রিক সিস্টেমে তো আমাদের বেশি ইলেকশন হওয়ার দরকার, কিন্তু বেশি ইলেকশন তো হচ্ছে না। এই ব্যাপারে ওনারা কেন কথা বলছে না? রাজ্য সরকারে আছে, কি ক্ষমতা আছে বলুন? পিডব্লিউডি, ডিডব্লিউএস থেকে শুরু করে সমস্ত রুরাল ডেভেলপমেন্টের কাজ, ইলেকট্রিফিকেশনের কাজ, রেগার কাজ, সবটা তো আপনার ব্লকের মাধ্যমে, ডিএম এর মাধ্যমে, এসডিএম এর মাধ্যমে হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট হচ্ছে। তো রাজ্য সরকার তো সব করছে, এডিসি কি করতে পারলো? এডিসি কি ক্ষমতা আছে বলুন? আপনারা বলুন না, স্পষ্ট করে বলুন। হ্যাঁ, বিপিন বাবু আপনার কাছে আসছে, একটু আপনি জবাব দিন। রঞ্জিত বাবু বলেছেন উন্নয়নটা আপনারা আটকে রেখেছেন, বিজেপি আটকে রেখেছে উন্নয়ন, টিটিএডিসি কে হাত পা বেঁধে রেখেছেন, তো আপনারা কোনো ফান্ড দিচ্ছেন না, কোনো ডেভেলপমেন্টের ফান্ড নেই, সব জায়গায় ব্লক করে রেখেছেন। মুখ্যমন্ত্রী মাঠে হ্যাঁ, রঘুদা আসছে আপনার কাছে, বিপিন বাবুর কাছে যাই আমরা একটু। বিপিন বাবু একটু বলুন, আপনাদের যে রঞ্জিত দেববর্মা যে এলিগেশন লাগিয়েছেন আপনাদের উপর, তা নিয়ে আপনার কি বক্তব্য? রঘুদা আসছে আপনার কাছে। আমি মাননীয় বিধায়ক মহোদয়কে বলবো, আপনি এজ এ বিধায়ক হিসেবে আপনি অর্থ দপ্তরের কাছে একটা রিপোর্ট নিবেন। এখন অবধি এই 2025-26 যে বাজেট টিটিএডিসির কত টাকা দেওয়া হয়েছে এবং কত টাকা পেন্ডিং আছে সেটাও আপনি একবার দেখবেন। আমার অনুরোধ থাকবো আপনাকে সেই বিষয়ে একবার স্টাডি করে নেওয়ার জন্য। এবং তার পাশাপাশি সে এডিসির হাতে যতটা টাকা দেওয়া হয়েছে তার চেয়ে স্বাভাবিকভাবে রাজ্য সরকার তো কাজ করবেই। রাজ্য সরকার তো যেটাই করা হবে, সে ট্রাইবেল এলাকা হোক বা এডিসি এলাকা হোক, ডেভেলপমেন্ট তো রাজ্য সরকার উভয় জায়গার মধ্যে করা হচ্ছে, এডিসি এবং নন এডিসির মধ্যে। যাতে নন এডিসি যেমন ডেভেলপমেন্ট হচ্ছে, টিটিএডিসি কেও কিভাবে ডেভেলপমেন্ট করা যায় রাজ্য সরকারের মাধ্যমে, রাজ্য সরকার তো বরাবর ডেভেলপমেন্ট করে যাচ্ছে। তার জন্যই তো আজকে আপনার যে রামচন্দ্র ঘাটে বড় বড় যে প্রজেক্ট গুলা হচ্ছে, বড় বড় বিল্ডিং গুলা হচ্ছে, সেটা তো রাজ্য সরকারের হাতেই দেওয়া। তো আমি মনে করি রাজ্য সরকার তো করছে, তার পাশাপাশি যদি এডিসি বর্তমান যারা শাসক দলে আছেন আপনারাও যদি আরো একটু ভালো করে যদি করতেন, তাহলে এডিসি আরো ডাবল ভাবে ডেভেলপমেন্ট হতো। তো আমরা অনেক আশাবাদী ছিলাম আপনাদের কাছে যে এডিসির মধ্যে আপনারা যেহেতু জাতিগত বিষয় নিয়ে সবসময় কথা বলেন, তো আমাদের জাতিদের জন্য আপনারা কিছু আরো ভালো কিছু করবেন, এইরকম আমরা একটা আশানুরূপ ছিল। কিন্তু সেটা তো আলটিমেটলি জনগণই বলবে।
আপনারা না, কোনো না, কাজ এখানে- করেছেন কিনা গত 5 বছরে? এখানে আমার একটা আমি- বক্তব্য, আমি- আমরা- রঞ্জিত বাবু আসবো আপনার কাছে, আপনি বিপিন বাবুকে বলতে দিন। রঞ্জিত বাবু আপনার কাছে আসবো আমরা, আপনি একটু বলতে দিন, একটু বলতে দিন ওনাকে। আপনার কাছে আসছি, আপনার টান যখন আসবেন আপনি বলবেন। রঞ্জিত বাবু আপনি বলবেন, ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন। রঞ্জিত বাবু আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ওনাকে বলতে দিন, উনি বলার পর আপনার টান আসবে। আপনি একটু না, এটা আপনি একজন আপনি এটা বলতে পারেন একজন না। যদি এত না, তেলের এটা মতন যদি বলতে গরম পারেন হতেন না। তাহলে কি কোথায় আপনি বলেন না, কথা বলবেন? রামচন্দ্রকে কোথায় বড় আপনি- বড় মিটিং আপনি কোথায় বসা- দিয়েছেন? রঞ্জিত বাবু আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি একটু আপনার টার্নে উনি চুপ ছিলেন, আপনি একটু চুপ থাকুন, উনি একটু সাইলেন্ট থাকুন, উনি কি বলতে চাইছেন বলতে দিন। রাস্তাঘাট থেকে ধরে আপনি বলুন। রাস্তা ওনাকে একটু বলতে দিন, আপনি বলার সুযোগ তো দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে রামচন্দ্রঘাটে কিন্তু আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে মাইকে ভাষণ দিতে গিয়ে বললেন না, আমি বলেছি যে বলে রঞ্জিত বাবু একটু আপনাকে বলছি, আপনি একটু থাকুন লাইনে, আপনি শুনুন না কি বলতে চাইছেন। বিল্ডিং হয়েছে আপনি বলুন। বড় বড় বিল্ডিং বলে তো 5তলা বিপিন বাবু কি বলতে চাইছেন বলতে দিন না, আপনি আপনার কথা বললে হবে না তো, আপনাকে সুযোগ দেওয়া হয়েছিল বলার জন্য। সেটা আপনার এখানে অফিস ছিল না আগে, এখন আছে বর্তমানে। রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এভাবে মিথ্যা কথা বলাটা আপনার ঠিক হয়নি, আপনি মাননীয় বিধায়ক মহোদয় আপনি একটু শোনার ধৈর্য রাখবেন। মাননীয় বিধায়ক মহোদয় আপনি একজন ইলেকটেড মেম্বার, আপনি কিন্তু জনগণের দ্বারা প্রতিনিধি। আমি মনে করি আপনি একজন জনগণের প্রতিনিধি, আপনি যদি একটু কথা শুনে যদি তেলে বেগুনে রাগ হয়ে যান কিভাবে হবে? মাননীয় বিধায়ক মহোদয়, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি শোনার ধৈর্য রাখবেন, আপনি দেখুন, আপনি শোনার ধৈর্য রাখবেন। আপনি তেলে বেগুনে গরম হলে চলবে না মাননীয় বিধায়ক মহোদয়, আপনি এত তেলে বেগুনে গরম হলে চলবে না। মাননীয় বিধায়ক মহোদয় আপনি কিন্তু একটা জনগণের প্রতিনিধি, জনগণের কথা শোনাই কিন্তু আপনার কাজ। আমিও একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ একজন জনজাতি হিসাবে আপনার কাছে আমারও অনেক কিছু প্রশ্ন থাকতেই পারে, আপনি শোনার ধৈর্য রাখতে হবেন। রঞ্জিত বাবু আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আবার পুনরায় রিকোয়েস্ট করছি, আপনি একটু সুযোগ দিন বিপিন বাবুকে কথা বলতে, আপনি একটু সুযোগ দিন ওনাকে। স্যার আমি বলছি আপনি একটু সুযোগ দিন না স্যার, ওনাকে একটু সুযোগ দিন না, উনি কি বলতে চাইছেন। আপনারা যদি এইভাবে প্রোগ্রামে এসে অনলাইনে পুরো ত্রিপুরার লোক দেখছে আপনাদের, আপনি একজন বিধায়ক, উনি একজন জিএস আছেন ত্রিপুরার মধ্যে, এত বড় আপনারা এইভাবে ঝগড়া করবেন, এটা কি সুন্দর দেখা যায়? আমরা রিপোর্ট আকারে দিয়ে দিন। আপনার বিধানসভাতে কত পরিবারকে ঘর দেওয়া হয়েছে, আপনার বিধানসভাতে কত পরিবারকে জলের কানেকশন দেওয়া হয়েছে, আপনার বিধানসভাতে কতজনকে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে, সেটা সবই আমরা রিপোর্টের আকারে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। মাননীয় বিধায়ক মহোদয় আপনি তো তেলে বেগুনে রাগ হলে চলবে না। মাননীয় বিধায়ক মহোদয় আপনি জনগণের প্রতিনিধি, আপনি জনগণের প্রতিনিধি, আপনি কিন্তু মানুষের কথা শোনার আপনার ধৈর্য থাকতে হবে। মাননীয় বিধায়ক মহোদয় আপনার কিন্তু জনগণের কথা শোনার ক্ষমতা থাকতে হবে। মাননীয় বিধায়ক মহোদয় আপনি কিন্তু জনগণের প্রতিনিধি, তো মানুষের সুবিধা অসুবিধা শোনার ক্ষমতা আপনার থাকতে হবে। প্রতিশ্রুতি আমরা কখনো দেই না, আপনার আমরা দেব তো না তেলে এবং বেগুনে রাগ দিচ্ছি হলে না। চলবে না। মাননীয় বিধায়ক মহোদয় আপনি বলে মানুষকে করছেন, আপনারা আপনি কিন্তু তেলে বেগুনে রাগ হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু তেলে বিপিন বেগুনে বাবু রাগ আপনি হয়ে দাঁড়ান, যাচ্ছেন। ওনাকে বলতে দিন, উনি যেহেতু উনি চাইছেন। রঘুদা আসবো আপনার কাছে, আর রঘুদার কাছে আসবো আমরা, একটু দেখি ওনার বক্তব্য। বিধায়ক সাহেব রঞ্জিত বাবুকে একটু বলতে দিন, ঠিক আছে? উনি যেহেতু রাজি নয় বলতে, কাউকে বলেন। মাননীয় বিধায়ক মহোদয় স্যার আপনি একটু সুযোগ তো দেবেন ওনাকে কথা বলতে, আপনাকে দেওয়া হয়েছিল, আপনাকে তো সুযোগ দেওয়া হয়েছিল স্যার, আপনি একটু সুযোগ দিন ওনাকে কথা বলতে। আপনি একজন জনগণের প্রতিনিধি, আপনারা নির্বাচনে সম্মুখীন হতে আপনারা একবার কথা শোনার জন্য এবং আমরা সাহস রাখবেন। মাননীয় বিধায়ক মহোদয় নির্বাচন দেন, আপনি একটু কথা শোনার জন্য সাহস রাখবেন, কারণ আপনি একটু কথা শোনার জন্য হিম্মত রাখবেন। মাননীয় বিধায়ক মহোদয় পাহাড়ে আমরা বলছি আপনাদের কোনো সংগঠনই নাই পাহাড়ে, সংগঠন আছে কি নাই সেটা অলরেডি আগামী 2026-এ দেখা যাবে। বিজেপি শক্তি আছে না নাই সেটা টোটালি আগামী 2026-এ দেখা হবে আগামী 2026-এ বিজেপি কি আছে নাই, শক্তি আছে কি নাই সেটা সবই দেখানো হবে। আপনি ধৈর্য সহকারে দেখুন এবং সেটার
আমি মনে করি আপনি এই বিষয়গুলা করার জন্য এই বিষয়গুলো আপনি স্টাডি করবেন। আপনি এত তেলে বেগুনে রাগ হলে চলবে না। আপনি কিন্তু বিধায়ক, আপনি কিন্তু বিধায়ক, আপনি কিন্তু এখন একজন বিধায়ক, আপনি একজন বিধায়ক। এত তেলে বেগুনে রাগ হলে চলবে না। আমি মাননীয় বিধায়ক মহোদয়কে বলবো, আপনি মানুষের কথা শোনার জন্য সৎ সাহস থাকতে লাগবে। মাননীয় বিধায়ক মহোদয়, এর আগে 2021 আপনি একজন বিধায়ক, রাজ্যপালের একজন বিধায়ক, মাননীয় বিধায়ক, মনিটরিং কমিটি করে একজন বিধায়ক করতে চাইছিলেন না, তখন আশায় কেস করে আমরা এডিসি নির্বাচন করেছি, কেস করে নির্বাচন করেছি 2021-এ। নিশ্চয় আপনার মনে আছে আমরা এডিসি এবং ডিসি নির্বাচন করার প্রস্তুত, কিন্তু আপনাদের এই যে আমাদের শরণার্থী ভাই বোনদের নিয়ে হাইকোর্টে কেস করলো, একবার সুপ্রিম কোর্টে কেস করলো রাজ্য সরকার। আচ্ছা বিপিন বাবু, আমি আপনাকে বলছি, আপনি রঞ্জিত বাবু, আপনি এত সিনিয়র লিডার পলিটিশিয়ান, আপনি এইভাবে করলে কি চলবে? প্রোগ্রামটা মাটি হয়ে যাচ্ছে, আপনি একটু থামুন। রঞ্জিত বাবু একটু থামুন। আচ্ছা বিপিন বাবু আপনি একটু থামুন, আমি রঘুদার কাছে যাচ্ছি। আপনারা দুজনে থামুন, আমি পিছিয়ে বলবো একটু মাউথ করুন। আপনারা একটু থামুন। হবে না, তাহলে আমি এখান থেকে আউট হয়ে যাবো। আপনারা যদি এইভাবে ঝগড়া করেন, অনলাইনে এসে পুরো তীব্রবাসী দেখছে, আপনারা রাজ্য চালাচ্ছেন। এত সিনিয়র লিডার আপনারা যদি এইভাবে ঝগড়া করেন, তাহলে আপনাদের যে কর্মীরা আছে তারা কি শিক্ষা নেবে আপনাদের কাছ থেকে? এইরকম তো আপনাদের কাছ থেকে আমার তো এইরকম ছিল না, আপনাদের কাছ থেকে আশা ছিল না। সেটা জনগণ নির্বাচন করবে, সেটা জনগণ দেখবেন, জনগণ জবাব দিবে। বিপিন বাবু আপনাকে 1 মিনিটের জন্য আমি রিলিজ চাচ্ছি, আপনি থামুন। বিপিন বাবু একটু শুনুন, আপনি একটু বিপিন বাবু এবং রঞ্জিত বাবু বিধায়ক দুইকে বলছি, আপনি একটু থামুন। পুরো তীব্রবাসী দেখছে আপনাদের। ভারতবর্ষকে আপনারা ক্ষমতা নেন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা শুধু নর্থ ইস্টে নয়, আপনারা পুরো ভারতবর্ষকে আপনারা কবজাতে নেবেন। তর্ক বিতর্ক হবে, কিন্তু এইরকম ভাবে নয়। আপনারা পুরো ভারতবর্ষকে কবজাতে নেন, এটা নির্বাচনে বাংলাদেশকেও নেবেন। ঠিক আছে, নির্বাচনে আমরা সবাই দেখব। আচ্ছা রঘুদা আপনি বলুন, রঘুদার কাছে যাচ্ছি। রঘুদা কি বলতে চান বলুন, আপনি কি বলতে চাইছিলেন? আপনি টাইম চাচ্ছিলেন অনেকক্ষণ হয়েছে, বলুন। বাংলাদেশ, পাকিস্তান। আচ্ছা বিপিন বাবু একটু আপনাকে আটকাচ্ছি, বস একটু আপনি একটু সময় দিন। বিপিন বাবু একটু সাইলেন্ট হন না, আমাদের আছে এখানে, আপনাদের আছে, আলোচনা হবে না, এটা বাদ দিয়ে দাও। এইরকম করার জন্য তো আমি আপনাদেরকে ডাকিনি আমার প্রোগ্রামে। আপনাদের তো এইরকম করার জন্য আমি ডাকিনি। প্রথমত এই যে যত ওগুলো হয়েছে, আমরা দেখেছি, আমি পিসিআর কে বলবো, বিধায়ক রঞ্জিত দেববর্মা বাবু বেরিয়ে গেছেন, ঠিক আছে, আমি পিসিআর কে বলবো রঘুদা এবং বিপিন বাবুকে একটু করুন। রঘুদা কিছু বলতে চাইছিলেন, রঘুদা আসছি আপনার কাছে। আমি বলতে চাইছিলাম, এক সেকেন্ড রঘুদা, আমি আপনার কাছে আসছি, পিসিআর কে বলবো রঘুদাকে একটু লাইনে নিতে। বিশেষ অধিবেশনে সেই বাজেট পাস করানো হয়, সেই বাজেটে তো রাজ্য সরকার থেকে যে টাকা দেওয়া হয়, প্ল্যান কোথায় কোথায় খরচা করতে হবে, সেটা এডিসিতে বাজেটে যে পেশ করে সেই বাজেটে উল্লেখ থাকে। তো প্রশ্নটা ছিল রঞ্জিত বাবুর কাছে যে ওই বাজেটে যে টাকাগুলি মানে স্যাংশন করে স্টেট গভর্নমেন্ট যেগুলো দিচ্ছে, আপনারা তো বাজেট তৈরি করেন, কোথায় কি খরচা করবেন, কোন খাতে কি খরচা করবেন, এই টাকাগুলি কোথায় যাচ্ছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বিপিন বাবুর কাছে, রঞ্জিত বাবু একটা কোশ্চেন রেখেছেন, এটা আমারও একটা কিউরিওসিটি, ভিলেজ কমিটির ইলেকশনের জন্য ইলেকশনটা আপনারা করছেন না কেন রাজ্য সরকার? এর জন্য সুপ্রিম কোর্টে কেন যেতে হচ্ছে? আমি রঘুনাথ বাবুকে আমি বলবো, প্রথমে যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা, বিসি নির্বাচন, তখনই কিন্তু আমাদের রাজ্যে যে পুরো শরণার্থীর যে সমস্যা ছিল সেটাকে সমাধান করার পর যিনি এই তীব্রমাথা দলের সুপ্রিমো, উনি প্রথম কিন্তু যারা এই রাজ্যের নাগরিক হিসেবে এসেছেন ওনাদেরকে ভোটার লিস্টে অ্যাড করা। তো রাজ্য সরকার বরাবর ঠিক এইভাবেই লোকসভার আগে ওনাদেরকে ভোটার লিস্টে এঙ্গেজ করে তারপরে লোকসভার মধ্যে তারা ভোটদান করে।
তারপরে কিন্তু তারাই আবার বললো এডিসি থেকে তাদেরকে ভোটার লিস্টে অ্যাড করা হয়েছে, কিন্তু তাদের জন্য কোনো বিসি নির্ধারিত হয়নি। তো তারা আবার এটাকে হাইকোর্টে মনে হয় আপিল করলো, পরে ইলেকশন কমিশনকেও তারা করলো, অ্যাপ্লাই করলো যে তাদেরকে বিসি ভিত্তিক করার জন্য। তো আমাদের এখানে তো এখনো করা হয়নি, ডিমার্কেশন করা হয়নি, ল্যান্ড ডিমার্কেশন করা হয়নি। তো এখানে তো গভর্নমেন্ট পলিসি থাকবে, তো সেখানে ওনারাই আবার হাইকোর্টে কেস করলো, ওনারাই আবার সুপ্রিম কোর্টেও কেস করলো। রাজ্য সরকার তো কোনো জায়গায় বলেনি যে ইলেকশন হবে না, রাজ্য সরকার এখনো বলছে ইলেকশন করা হবে, এবং এই পুরা প্রসিডিউর শেষ হওয়ার পর তাদেরকে কোনো না কোনো বিসিতে তো এঙ্গেজ করতে হবে। ভোটার লিস্টে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, এটা আলাদা, কিন্তু তাদেরকে কোনো না কোনো বিসিতে ঢুকানো হবে, কোন বিসির ভোটার হবে। তো সেই মোতাবেক তাদেরকেও করার পর ইলেকশন অবশ্যই করা হবে। না না, আমরা আরেকটা বিষয় জানবো। রঞ্জিত বাবু রাগ করে বেরিয়ে গেছেন, তা আমরা অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ বলছিলাম ওনাকে যে এইভাবে না করে একটু শান্তি সমৃদ্ধিভাবে উনি কথা বলতে পারতেন। রঘুদা, আপনি কিছু বলতে চাইছিলেন, অনেকক্ষণ ধরে আপনি হাত দেখাচ্ছিলেন, আমাদের সময় চাইছিলেন। বলুন রঘুদা, আপনি কি বলতে চাইছিলেন? উনি তো রাগ করে বেরিয়ে গেছেন, আপনি কি বলবেন বলুন, কিছু যদি থাকে আপনার। ত্রিপুরাবাসী দেখছে, কিন্তু উনি বেরিয়ে গেছেন, ত্রিপুরাবাসী দেখছেন, তা নয় যে দেখছেন না। কেন বেরিয়েছে? যদি কারোর যদি শর্ট সাউন্ড না থাকে, আমাদের প্রোগ্রাম থেকে বেরিয়ে যায়, তাহলে ত্রিপুরা নিউজ এইড ওটার জন্য দায়ী নয়। এটা একদম পরিষ্কার কথাবার্তা। একজন জনপ্রতিনিধি যখন, একজন বিধায়ক যখন সাধারণ তর্ক বিতর্ক, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তর্ক বিতর্ক, এটা তো তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে যুক্তি। তো এখানে যদি যুক্তিতে না পেরে, কথার প্রশ্নের উত্তর না দিতে পেরে উনি ওনাকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, ঘুরে ফিরে, আলটিমেটলি ওনার কাছে রিপ্লাইটা নেই বলে উনি বেরিয়ে গেছেন আমার মনে হচ্ছে। আমি ওনাকে কোশ্চেনটা করতাম, যেটা বললাম যে এডিসি আপনার কি প্রশ্ন আছে রঘুদা, আপনি করতে পারেন না, আপনার যে প্রশ্নটা আছে আপনি করতে করছেন। এই টাকাগুলি দিয়ে কি হচ্ছে, এগুলো কোথায় যাচ্ছে, টাকা কে খাচ্ছে টাকা? আমরা তো শুনি এডিসি তে লুটপাট চলছে। যারা একটা শ্রেণী, সবাই না, মানে গরিব মানুষের জন্য রাজ্য সরকার যে খাতে টাকা দিচ্ছেন, যা যা প্রকল্প বাস্তবিত করার কথা, তো লুটপাট চলছে। ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট দে আর লুটিং অল দ্য পাবলিক। লুটপাট আপনি যে বলছেন রঘুদা, আপনি কি কোনো বেসিক পেপার নিয়ে বলছেন বা নলেজ নিয়ে বলছেন? কি বেসিকে আপনি বলছেন যে লুটপাট চলছে? কিছু তো আপনার কাছে তথ্য থাকবে, যদি আপনার আমাদের যে যারা দর্শক বন্ধুরা আছেন ওদের সামনে একটু তুলে ধরেন। তথ্য তো বিভিন্ন পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে তো প্রায় সময় দেখা যাচ্ছে। কোন জায়গায় একটা রাস্তার কাজ করতে গেলে কন্ট্রাক্টরকে প্রথমেই তীব্রমতার স্থানীয় নেতাদের কমিশন দিতে হয়। তো যে যদি 10 লাখ টাকার কাজ হয়, 3 লাখ টাকা কমিশন দিলে ওই কন্ট্রাক্টর বাবু ওখানে 7 লাখ টাকা দিয়ে কাজ করে বাড়িতে লাভ, প্রফিট নিয়ে ফিরবে না। তো কাজের কোয়ালিটি আলটিমেটলি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা মানে প্রথমেই শুরুতেই তুমি বলার চেষ্টা করেছো যে এরকম কাজ করছে যে টান দিলে রাস্তায় পিচ উঠে যাচ্ছে। তো এরকম ভাবে তো বাধাপ্রাপ্ত হচ্ছে। আমি একটা উদাহরণ দিলাম, আমরা তো সোশ্যাল মিডিয়া এখন সবচেয়ে বেশি শক্তিশালী, এবং বিভিন্ন খবরের কাগজে এটা আমরা তো দেখছি, প্রতিনিয়ত দেখছি, এগুলো চলছে। তো না, বিপিন বাবুর কাছে যাইবো। বিপিন বাবু, আপনাদের কাছে গল্প শোনা যায় স্টেজে উঠলেই, হাজার হাজার কোটি টাকার গল্প, 2000 কোটি, 5000 কোটি, 20,000 কোটি টাকা রাস্তা এসছে, এই এসছে। আপনি খোয়াই দিয়ে রাস্তাটা যান বিপিন বাবু, আপনি দেখতে পারবেন যে রাস্তাটা হয়েছে ওই রাস্তাটা 6 মাসের মধ্যেই জলের সঙ্গে ভেসে গেছে। তা নিয়ে কি বক্তব্য আপনার? তা নিয়ে কি সরকার একদম সাইলেন্ট মুডে আছেন? তা নিয়ে আপনার কি বক্তব্য? ওই রাস্তাটাও তো আপনাদের দায়িত্বই পড়ে না। 6 মাসের মধ্যে যদি এত কোটি কোটি টাকার সম্পত্তি যদি বয়ে যায় জলের সঙ্গে, 70% রাস্তা বয়ে গেছে। আমরা কিছুদিন পূর্বে ওই রাস্তা দিয়ে নিউজ করতে গিয়েছিলাম, আমাদের গাড়ি ঠেলে ঠেলে আনতে হয়েছে। বিপিন বাবু শুনতে পাচ্ছেন? না, দেখুন, যতটুকু ন্যাশনাল হাইওয়ের কাজ হচ্ছে, ঠিক আছে, আমাদের এই যে পাহাড়ের যে রাস্তাগুলো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, সেটা তো টোটালি পুরো নতুন ভাবে করানো হচ্ছে। তো নতুন ভাবে করতে গিয়ে অনেক সময় সমস্যা দেখা দিয়েছে, মাটির বা জলের বিভিন্ন সমস্যা ছিল, কিন্তু সেটা অবশ্যই রাজ্য সরকারের ইয়ের মধ্যে আছে, চলে আছে, যে শুধু খোয়াই না, যেখানে যেখানে ন্যাশনাল হাইওয়ে গুলা খারাপ কন্ডিশনে আছে সেটাকে আবার পুনরায়
নতুন ভাবে সাজানোর জন্য অলরেডি কেন্দ্র সরকারের কাছে সেটা অলরেডি পাঠানো হয়েছে এবং ন্যাশনাল হাইওয়ে কমিশনের অলরেডি ওনাদের কর্তৃপক্ষ এসে ভিজিট করে এবং পুনরায় সেই রাস্তাগুলো আবার ঠিক করার জন্য তারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। তো আগামী কিছুদিনের মধ্যে এই উইন্টার সিজনে সেটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। আরেকটা বিষয় জানতে চাইবো বিপিন বাবু আপনার কাছে, আমি রঘুদা আপনার কাছে আসবো বিষয়টা নিয়ে, আর অন্য বিষয়টা নিয়ে, যে বিপিন বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে যে আপনারা বলছেন জল জীবন মিশনের জন্য 2200 কোটি টাকা মানে 2200 কোটি টাকা ত্রিপুরাকে দিয়েছে। যখন প্রিভিয়াস মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যখন ছিলেন তখনই টাকাটা এসছে, এবং জল জীবন মিশনের জন্য আমি একটা চুনিপটি একটা কন্ট্রাক্টরও দেখিনি যে ত্রিপুরা থেকে আছে, সব বাইরে থেকে বড় বড় গাড়ি নিয়ে দাম নিয়ে এসছেন, জল জীবন মিশনের ও বসাবেন গাড়ি, বড় বড় গাড়ি নিয়ে এসছেন, সব কিছু করেছে, ভালো কথা, আমরা ভালো জল পাবো। কিন্তু কিছুদিন পূর্বে আমরা বিজেপির এমপি বলবো না ত্রিপুরামুথার এমপি বলবো আমরা বুঝে উঠতে পারছি না। অ্যাকচুয়ালি মেম্বার হচ্ছে গিয়ে ত্রিপুরামুথার ঘরের লোক, একদম ত্রিপুরামুথার কর্ণধারের বোন বলা যায়, কিন্তু অন্যদিকে বিজেপির ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন। তো উনি দেখেছি আমাদের ট্যাঙ্কার কিনে ও কাজ করছেন যে জল সাপ্লাই করবে জলজীবন মিশনে, তাহলে এত 2200 কোটি টাকা কোথায় গেল বিপিন বাবু, তা নিয়ে বলবেন কিছু? জনজাতিরা জল পাচ্ছে না। না দেখুন, সরকার সব ধরনের প্রচেষ্টায় আছে, যেখানেও এখন অব্দি এই হারকার নল জল জীবন পৌঁছায়নি। 2200 কোটি বিপিন বাবু, 2200 কোটি, 200 টাকার কথা বলছি না আমি, বা 2200 টাকার কথা বলছি না, 2200 কোটি টাকা যদি হলে আমাদের যতগুলো বিসি আছে টিটিএডিসি তে তাদের কতটা করে কল বসানো যায় জানেন আপনি? আপনার কথাটা ক্লিয়ার আসছে না। আমি বলতে চাইছি যে 2200 কোটি টাকার কথা বলছি আমি, এখানে 2200 টাকার কথা বলছি না। 2200 কোটি টাকা দিয়ে যদি আমাদের ত্রিপ্রাসাদের যদি কল দেওয়া হয় বা কোন একটা জলের সাপ্লাই বা সোর্সেস দেওয়া হয় তাহলে ঘরে ঘরে নল হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা জল জীবন মিশনের যারা CI5 বা MI5 দিয়ে CI5 দিয়ে করার প্রয়োজন, ওই জায়গাতে MI প্লাস্টিকের পাইপ দিয়ে করা হয়েছে, একদিক দিয়ে করে গেল আর ওই দিকে ফেটে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে জনগণটা কিন্তু ওই ফ্যাসিলিটি পাচ্ছে না, কিন্তু টাকাটা যেভাবে দিল্লি থেকে আসলো ওইভাবে আবার ঘুরে চলে গেল কন্ট্রাক্টরের মাধ্যমে। কন্ট্রাক্টর টাকা নিয়ে গেল, অ্যাডভান্স বিল নিয়ে যাচ্ছে, যে মানে চোরে চোরে যে মামতো ভাই বলে না, এরকম হয়ে যাচ্ছে। তো আমি আপনাকে প্রশ্ন করছি এটা নিয়ে যে এই সব যে হচ্ছে ত্রিপুরা রাজ্যে, নিশ্চয়ই আপনারা পাহাড়গঞ্জে ঘুরে বেড়ান, নিশ্চয়ই দেখছেন ত্রিপ্রাসাদের সমস্যা। রঞ্জিত বাবু থাকলে আমি রঞ্জিত বাবুকে সেম প্রশ্নটা করতাম। আপনারা কিন্তু উভয় ভাগাভাগি, আপনাদের কাছে পুরো স্টেট আছে, ওনাদের কাছে টিটিএডিসি আছে। দেখুন, যে বাইরের পার্টি কাজ পায় বা পাচ্ছে সেটা টেন্ডার যেই অ্যাটেন্ড করে পাবে তারা পাবে, তো সেখানে তো আর কেউ ঠিক করে দিন ওনাকে দেন, সেটা তো টেন্ডারের মাধ্যমে হয়। টেন্ডার যেই পাইবো সেই কাজ করবে, সে বাইরেরই হোক বা স্থানীয় হোক। ঠিকাদার আছেন, শুনুন বিপিন বাবু, ঠিকাদার আসছেন কিন্তু কাজ ফেলে কিন্তু পালিয়ে যাচ্ছেন। আমি বেশি দূর যাব না, আপনি লেম্বুছড়া থেকে যে বাইপাসটা হচ্ছে, লেম্বুছড়া থানা পুরনো থানা দিয়ে যে বাইপাসটা হচ্ছে, ওইখানে কন্ট্রাক্টর কিন্তু পালিয়ে গেছে, কয়েক কন্ট্রাক্টর দুবার পালিয়ে গেছে। তাহলে আপনি বলুন না কেন পালাচ্ছে? আপনাদের যদি সুশাসনই থাকে, এত যদি সব স্বচ্ছতা থাকে, তাহলে কন্ট্রাক্টররা ঠিকাদাররা পালাচ্ছে কেন? না, কন্ট্রাক্টর কেন পালাচ্ছে? হাইওয়ের কাজ তো আর রাজ্য সরকার করে না, হাইওয়ের কাজ তো দিল্লি থেকে ন্যাশনাল হাইওয়ে ডিপার্টমেন্টই করে সেটা। এবং তিনি কি কারণে পালিয়ে গেছে এটা তো আমাদের কাছে কোনো খবর নেই। হ্যাঁ, রঘুদার কাছে আসবো। রঘুদা, জল জীবন মিশনে 2200 কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু পাহাড়ে জল নেই, আপনি তা নিয়ে কি বলবেন? শুনতে পাচ্ছেন রঘুদা? শুনতে পাচ্ছেন? বলছি 2200 কোটি টাকা খরচা করেছেন সরকার জল জীবন মিশনের জন্য, সবাইকে জল, হর ঘর নল দেওয়ার জন্য, কিন্তু পাহাড়ে জল নেই, ট্যাঙ্কার কিনতে হচ্ছে এখন এমপি ফান্ড দিয়ে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আই গট ইওর পয়েন্ট। বিষয়টা হচ্ছে যেটাকে স্যাংশন করেছে, যাই করেছে, কাগজপত্র স্যাংশন হয়েছে, টাকাও এসছে,
কিন্তু ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের বলুন, ডিডব্লিউএস এরই বলুন বা আপনার টিটিএডিসিরই বলুন, যারা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা ফাংশনিং এ যুক্ত রয়েছেন, তারা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, ইমপ্লিমেন্ট তো ওনারা করবেন, ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা তো ব্যর্থতা রাজ্য সরকারের যারা ইমপ্লিমেন্টিং অফিসাররা রয়েছেন ডিপার্টমেন্টের, মানে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের বা এডিসি যারা রয়েছেন, তাদের তো একটা বিরাট ব্যর্থতা আছে। এবং এটা একটা আমার কাছে যা খবর বা আমি যতটুকু জানি, এটা এই জল জীবন মিশনে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় ব্যাপক টাকার কেলেঙ্কারি হচ্ছে, ব্যাপক টাকা পাবলিক মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে। সুতরাং মানে বিভিন্ন যেটা প্রতিবাদী করেছেন 80% কাজ কমপ্লিট হয়েছে, 20% হয়নি হারগারনাল। 80% কত, মানে এই ফিগারটা এক্স্যাক্টলি বাস্তবে, আমি অন পেপারস বলছি না, বাস্তবে কতটুকু সত্যি আমার জানা নেই। না, আমরা আরটিআই করে জানতে পারি। রঘুদা, আপনাকে একটু আপনার নলেজের জন্য বলছি, রঘুদা আপনাকে আপনার নলেজের জন্য বলছি, ঠিক আছে? শুনতে পাচ্ছেন রঘুদা? কমিশনার সেক্রেটারি রয়েছে, ওনাদের এটা প্রয়োজনীয় করার, তাহলে এটা উদ্দেশ্য সেটা পূর্ণ হবে। না রঘুদা আপনি বোধহয় আমার কথাটা শুনতে পারেননি, আপনি কথা বলছেন বলে আমি বলিনি। আমরা যে আরটিআই করে জানতে পারি, স্টেট গভর্নমেন্ট রিপোর্ট দিয়েছে 95% জল জীবন মিশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনি যে 50-60% গল্প করছেন, স্টেট গভর্নমেন্ট তো অলরেডি রিপোর্ট দিয়ে দিয়েছে দিল্লিকে যে আমরা 95% কাজ করে নিয়েছি, আরও 5% কাজ বাকি আছে। তাহলে জল জীবন মিশনের জলটা কোথায় গেল? আপনি বাকি কথা ছেড়ে দিন না, জল জীবন মিশন যদি থাকে, তাহলে এমপি ফান্ড দিয়ে আমাকে ট্যাঙ্কার কেন কিনতে হচ্ছে? প্রশ্নটা ওই জায়গাতে আছে যে আমাকে ট্যাঙ্কার কিনতে হচ্ছে, আমাদের ট্যাঙ্কার কিনতে হচ্ছে এখনই। ট্যাঙ্কার যদি হয়, এখন আমরা খবর কালেকশন করতে যাই, পাহাড়ে গঞ্জে গিয়ে দেখি জল নেই, রাস্তা নেই, স্কুল নেই, বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা যে স্কুলগুলা, মনে করুন যে স্কুলগুলা থাকার ফলে বাচ্চারা অ্যাটলিস্ট স্কুলের নাম লিখিয়ে স্কুলে যাওয়ার একটা ইচ্ছা ছিল, এখন 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার পরে স্কুলে যাচ্ছে, বহু স্কুল বন্ধ করে দিয়েছে। আর কিছু স্কুলের টিচার তো যায়ই না, যারা পার্টিগত সাথে জড়িত আছে, পার্টি করলে ঘরে বসে থাকে, এরকম আমাদের কাছে চিত্র আছে। এটা তো অস্বীকার করার কিছু নেই। যদি আপনাদের যদি কোনো ব্যক্তিত্ব যদি এটা ও করে, আমাদের কাছে ফুটেজ আছে, এটা আমরা দেখাতে পারবো পুরো ত্রিপুরা রাজ্যকে। বিপিনবাবু, আপনি কিছুদিন পূর্বে, একটি 2 দিন হবে বোধহয়, আপনি বলেছেন যে এডিসিতে যে কেলেঙ্কারি হয়েছে, আপনাদের সরকার যদি এডিসিতে আসে, বিজেপি যদি বহুমত নিয়ে আসতে পারে, তাহলে কাউকে ছাড়া হবে না। আপনি কার ইঙ্গিত দিয়ে বলছেন? কে করেছে করাপশন আপনার মনে হয়? তীব্রমথা করেছে? না, দেখুন, যারা বর্তমানে এডিসি প্রশাসনে আছেন, আপনারা দেখেছেন সবাই, গত 5 বছরে কোনো কিছু ডেভেলপমেন্ট হয়নি। রাজ্য সরকার তো ঠিক প্রত্যেক বছরের যা বাজেট ছিল তা পুরোপুরি টাকা দিয়েছে, এবং যাই মানে এই বছরেরও 2025-এর যে মানে যে 2025-এর যে বাজেট, সেটাও অলমোস্ট প্রায় দিয়েছে। হয়তোবা আর 10% 20% হয়তোবা থাকতে পারে পেন্ডিং, কিন্তু যা কাজ হওয়ার কথা সেটা হয়নি। আমি উদাহরণস্বরূপ বলবো, এই যেমন স্মোক হাউস, যেটা ওই রাবার মিশনের মুখ্যমন্ত্রী এর মাধ্যমে যে হওয়ার কথা, সেটা টিটিএডিসি কে দেওয়া হয়েছে। হওয়ার পরে সেটাও পুরোপুরি কাজ করা হয়নি। অলরেডি আমাদের যিনি আমাদের অ্যাসেম্বলির যারা এই রাবার মিশন কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি, তারাও গিয়ে ভিজিট করেছে, সেটাও কাজ হয়নি। তো যারাই এই দুর্নীতির সাথে জড়িত থাকবে, অবশ্যই সরকারে আসলে তো সেটা অবশ্যই দেখা হবে। স্মোক হাউসে কেলেঙ্কারি নিয়ে তো অনেক প্রশ্ন উঠেছে, বা অনেক কিছু কেলেঙ্কারি নিয়ে আমরা প্রতিবেদন করে থাকি। আপনাদের সরকার তো দেখিনি যে কোনো ভালো পদক্ষেপ একটা নিতে। অনেক কেলেঙ্কারির আমরা নিউজ করেছি, কোনোটাই দেখি যে সৎ বিচার আমরা পাইনি বা ত্রিপুরাবাসী পাইনি। তো তা নিয়ে আপনি কি বলবেন? অনেক নিউজ তো আমরাও করেছি। কিছুদিন পূর্বে আপনাকে বিপিনবাবু, কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, PB24 নিউজটা করেছিল। নিউজটা হচ্ছে গিয়ে আপনার গন্ডাছড়ার দিকে যে একটা রোডে, হ্যাঁ, একদম আপনার বিধায়ক নন্দিতা রিয়াং দেববর্মা
ওনার এরিয়াতে একটি রাস্তা করানো হয়েছে, ওই রাস্তা করে যাওয়ার 5 দিন পরেই দেখা যাচ্ছে যে রাস্তা একদম বাঁকা উঠে যাচ্ছে, মানে হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছে পাবলিক। তা ভিডিও সহ তথ্য সহকারে আমরা দেখিয়েছিলাম, তা নিয়ে আমাদের বলেছিল আমরা ভুল তথ্য দেখিয়েছি। হ্যাঁ, তারপরে ওটাকে আবার সংস্কার করে কিছু জায়গার মধ্যে নিয়ে মিডিয়া নিয়ে বা একটা অফিসারদের নিয়ে টেস্ট করে দেখানো হয়েছে। পাবলিক বলছে, আমরা বলছি না, পাবলিক বলছে কমিশন বাণিজ্য চালিয়ে যাচ্ছে সবাই। দেখুন যদি এরকম কোনো হয়ে থাকে অবশ্যই রাজ্য সরকার সেটা তদন্ত করা হবে, তদন্ত করে যাই প্রসিডিউর থাকবে সেটা অবশ্যই অ্যাকশন নেওয়া হবে যদি এরকম কোনো কিছু থাকে। আপনি ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা রাখবেন? সামনে এডিসি ইলেকশন, আমরা প্রোগ্রামের একদম লাস্ট মুহূর্তে আছি, রঘুদা কিছু বলা থাকলে বলবেন। ত্রিপুরাবাসীর জন্য আমার একটাই বার্তা থাকবে, মোদিজি এবং মানিক শাহজিকে ভরসা রেখে আগামী দিনে এডিসিতে বিজেপি সরকার আসবে, ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে, সেটা নো ডাউট। মানুষ সময়ের অপেক্ষা, এবং ভারতীয় জনতা পার্টি 2018-তে সরকার আসার পর যেভাবে আমাদের রাজ্যকে উন্নত এবং ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা অবশ্যই মানুষের চোখে পড়ার মতন এবং মানুষ বিশ্বাস করার মতন মোদি মানিক শাহজিকে। তো আগামী দিনে আমি মনে করি এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রাজ্যের জাতি জনজাতির সকল অংশের মানুষকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে ভারতীয় জনতা পার্টিকে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন। রঘুদা বলবেন কিছু শেষ মুহূর্তে ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা দেবেন? এবার সামনে যে এডিসি নির্বাচন হবে সেই এডিসি নির্বাচন গত এডিসি নির্বাচন থেকে অনেকটাই টাফ হবে, বিশেষ করে মতার কাছে। শর্টে বলবেন, আমরা একদম লাস্ট মুহূর্তে আছি, শর্টে বলবেন একটু। আপনি ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা রাখতে চাইবেন? 10-15 সেকেন্ডে বলছি আমি যে এবার কিন্তু বিজেপিও শাসক দল যেহেতু এডিসি কে হাতছাড়া করতে চাইবে না, পাশাপাশি এডিসিতে কিছু কিছু জায়গা হলো ক্ষমতা একদম কম থাকলেও কংগ্রেসও কিন্তু চেষ্টা করছে, এবং এখানে তো জিএমপি বা সিপিএম পার্টি রয়েছে, ওনারাও চেষ্টা করছেন ওনাদের সংগঠনকে দাঁড় করানোর জন্য। সুতরাং আমি মনে করি আগামী এডিসি নির্বাচন একটা টাফ লড়াই হবে, টাফ লড়াই ইন দ্য সেন্স ফর ত্রিপুরা মথা, যেটা মানে যে ফ্লোতে ত্রিপুরা মথা এডিসিতে ক্ষমতা এসেছিল এই ফ্লোতে এবার হবে না, কারণ বিজেপি সর্বশক্তি দিয়ে যাবাবে, সিপিএম পার্টিও যাবাবে, কংগ্রেসের যতটুকু শক্তি আছে যাবাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা দেখতে পেলেন ত্রিপুরাবাসীরা আজকে দেখতে পেরেছে যে কিভাবে বিধায়ক রঞ্জিত দেববর্মা বেরিয়ে গেছেন, তা তো নিয়ে তো কিছু বটে না, ওনার আমাদের বোধ কোশ্চেন বা ডেবিটটা ভালো লাগেনি তার জন্য বোধ বেরিয়ে গেছেন, তা তো অন্যরকম প্রশ্ন। কিন্তু একটা ডেবিট শো থেকে এভাবে বেরিয়ে যাওয়া এটা একটু ন্যাক্কারজনক ঘটনা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই যে ত্রিপুরাবাসী দেখছেন, আপনারা কি করছেন? ত্রিপুরাবাসী পুরো ঘটনাই দেখছেন, ত্রিপুরাবাসী পাই করে হিসাব নেবে। যদি কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে না আমি যা করব তাই সঠিক, তাহলে ভুল করছেন। আপনাদের ক্ষমতা, আপনাদের চেয়ারের 4টা পায়ার ক্ষমতা কিন্তু ওদের আঙ্গুঠিকা উপর। তাই বলেই আমাদের এই প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। পরবর্তী প্রতিবেদন দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।